আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি ভালো আছেন সবাই। তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের 10 নম্বর পার্ট নিয়ে। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আলভি অপরাধীর নেই মাথা নিচু করে বলে, এই সব কিছুর জন্য সবচেয়ে বেশি দোষী আমি নিজে। সব ভুল আমার। আমি কাউকেই বোঝার চেষ্টা করিনি। নিজের রাগ জেদ ধরে রেখে বাড়ি ছেড়েছিলাম, জেদ চেপে রেখে দেশও ছেড়েছিলাম। সেই রাগ ধরে রেখে এতগুলো বছর পার করে দিলাম। রাগে এতটাই অন্ধ ছিলাম যে কিছুই ভাবতে পারতাম না। ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, মানসিক অবসাদ সবসময় আমাকে চেপে ধরে রেখেছে। আমি কি চাই আমি নিজেও জানতাম না। তারপর মাহির বলল, ভুল সবারই হয়, দোষ সবাই করে। তোরও হয়েছে, এই বাড়ির সকলেরও হয়েছে। শুধু মাঝখান থেকে আমার বোনকে সাফার করতে হয়েছে এতগুলো বছর। 4টার পর অফিস থেকে ফিরে আসে আলভি। সারাদিন আজ দারুণ কেটেছে ওর। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে বিশ্রাম নেওয়ার জন্য। প্রায় ঘন্টাখানেক পর শোয়া থেকে উঠে রুম থেকে বেরিয়ে আসে। করিডোরে দাঁড়িয়ে মায়ের রুমের দিকে তাকাই একবার, তারপর ছাদের দিকে এগিয়ে যাই। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নেয়। ধোঁয়া উড়াতে উড়াতে ছাদের সিঁড়ি শেষ করে উপরে এসে দাঁড়ায়। কানে ভেসে আসে মায়ার মিষ্টি স্বরের গান। মায়া রংচটা জিন্সের প্যান্ট পরা জ্বলন্ত সিগারেট ঠুটে ধরা গানটি গাইছিল। মায়ার গান শুনে আলভি নিচের দিকে তাকায়। হাতে জ্বলন্ত সিগারেট আছে, তবে ওর প্যান্ট তো রংচটা নয়, আর না গায়ে লাল শার্ট আছে, সানগ্লাসও নেই। সিগারেট হাতে রেখে এগিয়ে যায় মায়ের কাছে। মায়া এক মনে তাকিয়ে থাকার কারণে বুঝতে পারে না আলভি এসেছে। এতই গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে যে সামনে আশেপাশে কি হচ্ছে বুঝতেই পারছে না। মায়ার দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকায় আলভি। রাস্তায় কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে একটি ছেলে। সানগ্লাস মাথায় তোলা রয়েছে, গায়ের শার্ট লাল কালারই মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে বখাটে যুবক। মায়া ওই ছেলেকে দেখে গান গাচ্ছে। আলভি রাগী সরে বলল, বিবাহিতা হয়ে অন্য ছেলের দিকে নজর দিতে লজ্জা করছে না তোমার? হঠাৎ আলভির গলার স্বর শুনে চমকে লাফিয়ে ওঠে মায়া। পাশে আলভিকে দেখে একটু দূরে সরে যায়। তারপর আলভি আবার বলল, বোকাটে ছেলেকে দেখে গান গাওয়া হচ্ছে? মায়া বলল, মাথা খারাপ হয়েছে নাকি আপনার? ছেলেকে দেখে গান গাইতে যাব কেন? আলভি বলল, তুমি এতক্ষণ ওই ছেলের দিকে তাকিয়ে গান গাইছিলে না? আলভির হাত অনুসরণ করে তাকায় মায়া। ছেলেটাকে দেখে নাক মুখ কুচকে বলে, ওই ছেলেকে দেখে কেন গান গাইতে যাব আমি? আমি তো ওই কৃষ্ণচূড়া গাছের দিকে তাকিয়েছিলাম। ওখানে যে কোনো ছেলে দাঁড়িয়ে আছে সেটা তো দেখেইনি আমি। আলভি গাছটার দিকে তাকাই। এখনও লাল ফুলে সেজে আছে গাছটা। মায়া আগের চেয়েও বেশি নাক মুখ কুচকে বলে, আপনি সিগারেট খান? কি বিশ্রী গন্ধ আসছে। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ায়। এতগুলো বছর পর দ্বিতীয়বারের মতো মায়াকে ছোঁয় আলভি। হাত বাড়িয়ে মায়ের হাত টেনে ধরে দাঁড় করায় নিজের মুখোমুখি করে। তারপর আলভি বলল, এত পালাই পালাই কেন? মায়া বলল, হাত ছাড়ুন, সিগারেটের গন্ধ আসছে আপনার মুখ থেকে। হাতে সিগারেট ছুঁড়ে ফেলে দেয় আলভি। তারপর আলভি বলল, তুমি যদি এই ঠুটে চুমু খাও আমি সিগারেট খাওয়া ছেড়ে দেব। মায়া রাগী স্বরে বলে, বেশি বেশি হচ্ছে কিন্তু, হাত ছাড়ুন। আলভি বলল, আরেকবার আপনি আপনি বললে। কথা শেষ করতে দেয় না মায়া। তেজ দেখিয়ে আঙ্গুল তুলে বলে, কি করবেন আপনি? আমি 100 বার বলবো আপনি আপনি আপনি। আলভি বলল, কিছু হয়ে গেলে তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না। মায়া বলল, কচু করবেন আপনি। আলভি সময় নেয় না, মায়াকে টেনে এনে গোলাপি নরম অষ্টদয় দখল করে নেয়। আকস্মিক ঘটনায় থ হয়ে গেছে মায়া। আলভি এমন কিছু করবে কল্পনাই ছিল না। কিছু সময় পর মায়ের অষ্টদয় ছেড়ে দেয় আলভি। শক্ত করে জড়িয়ে ধরে বলে, একবার আপনি বলবে আর একটা করে চুমু পাবে। বাড়ির সকলের সামনে যদি আপনি বলো আমি কিন্তু সকলের সামনেই চুমু খাবো। আমার মধ্যে আবার লজ্জা শরম কম। মায়া রেগে আলভির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজে কিন্তু পায় না। সর্বশক্তি দিয়ে আলভিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাগে কটমট করতে করতে বলল, আপনি আমার ধারে কাছেও আসলে আপনার গলা কেটে দেবো আমি, শয়তান লোক। নির্লজ্জের মতো আবার দাঁত বের করে হাসছে। মায়া রাগে গজগজ করতে করতে বকাবকি করে ছাদ থেকে নেমে যায়। আলভি উঠে দাঁড়িয়ে প্যান্টের বালি ঝাড়তে ঝাড়তে বলে, বাবা রে কি শক্তি! এক ধাক্কায় নিচে ফেলে দিল। ভাগ্য ভালো যে ছাদ থেকে ফেলে দেয়নি, নয়তো আজকেই ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তারপর সোজা নিজের রুমে চলে আসে মায়া। রাগে গজগজ করতে করতে ওয়াশরুমে প্রবেশ করে। আয়নার সামনে দাঁড়ায়। ছাদ থেকে নামার সময় ঠোঁট মুছতে মুছতে নামছিল। ঠোঁট জোড়া লাল হয়ে গেছে এখন। আয়নার দিকে তাকিয়ে রাগে ফেটে পড়ে গালাগালি করে আলভিকে। কত বড় শয়তান হলে জোর করে চুমু খায়, অসভ্য লোক একটা। ইচ্ছে তো করছে ওই ঠোঁট আর জিহ্বা কেটে দিতে। পানি দিয়ে ঘষে ঘষে ঠোঁট মুখ ধুয়ে নেয়, কুলি করে ফেস ওয়াশ দিয়ে আবার ঘষে ঘষে ঠোঁট ধুয়ে নেয়। আলভি ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে কুলি করে মুখ ধুয়ে তৈরি হয়ে ড্রয়িং রুমে আসে। সোফায় বসে মায়ের নাম ধরে ডাকে, কিন্তু মায়া কোনো সারা শব্দ করে না। আলভি আবার ডাকে, কিন্তু তবুও মায়া কিছু বলে না। আলভি রেগে বলে, এই ঝাড়ুওয়ালা মায়া, কখন থেকে ডাকছি শুনতে পাও না? কফি নিয়ে আসো আমার জন্য। ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকায় মেড মায়া। এতক্ষণ ওকে ডাকছিল আলভি? মায়া তো ভেবেছিল আলভি ওর বউ মায়াকে ডাকছে, তাই তো কিছু বলছিল না এতক্ষণ। এখন তো দেখছে ওকেই ডাকছে। সকালে আলভি যখন ওর বউ মায়াকে ডাকছিল তখন মেড মায়া কয়েকবার সাড়া দিয়েছিল। শেষমেশ আলভি বিরক্ত হয়ে ধমক দিয়ে বলেছিল,
এই মেয়ে, সমস্যা কোথায় তোমার? আমি আমার বউকে ডাকছি, তোমাকে না। দেখছোই না কিছু বলছি না, তারপরেও বারবার সাড়া দিচ্ছ কেন? যাও এখান থেকে। এখনও ধমক খেতে হবে বলে চুপ করেছিল, তবুও ধমক খেতেই হলো। সবই কপাল। কফি বানিয়ে নিয়ে আলভির সামনে এসে দাঁড়ায় মায়া। তারপর বলল, স্যার আপনার কফি। কফির মগ হাতে তুলে নেই আলভি। মায়া চলে যেতে নিলে আলভি পেছন থেকে ডেকে ওঠে। তারপর বলে, আরও কিছু লাগবে স্যার? আলভি বলল, তোমার পুরো নাম কি? মায়া বলল, মায়া। আলভি বলল, আগে পরে কিছু নেই? মায়া বলল, মুসাম্মদ মায়া আক্তার। আলভি বলল, আর কোনো নাম নেই? মায়া বলল, না স্যার। আলভি আবার বলল, আজকে থেকে তোমাকে আমি আক্তার বলে ডাকবো। মায়া বলল, স্যার আক্তার নাম তো ছেলেদের। আলভি বলল, তাহলে তোমার নাম মায়া আক্তার কেন? মায়া বলল, মেয়েদের নামে শেষে আক্তার থাকে, কিন্তু শুধু আক্তার ছেলেদের নাম। আলভি বলল, কে বলেছে তোমাকে? মায়া বলল, কেউ বলেনি, কিন্তু ছোট থেকে তো এমনই দেখে আসছি। আলভি বলল, আচ্ছা তাহলে আমি তোমাকে মায়া আক্তার ডাকবো। মায়া বলল, আচ্ছা। আলভি বলল, যাও এখন নিজের কাজে। মায়া চলে যায় ঝাড়ু দেওয়ার জন্য। কফি শেষ করে মাহিদের ফোনে কল করে আলভি। মাহিদ রুমেই ছিল। কল আসার সাথে সাথে রিসিভ করে। তারপর মাহিদ বলল, হ্যাঁ ভাইয়া বলো। আলভি বলল, বাইকের চাবি নিয়ে নিচে আয়। মাহিদ বলল, কোথাও যাবে? আলভি বলল, বাইক চালানো শিখব। মাহিদ বলল, আচ্ছা আসছি। 5 মিনিট হওয়ার আগেই মাহিদ নিচে নেমে আসে। আলভিকে বেরিয়ে যেতে দেখে ঐশী রহমান বলেন, আলভি কোথায় যাচ্ছ? আলভি বলল, বাইরে যাব একটু। ঐশী রহমান বলেন, একটু আগেই না ফিরলে, এখন আবার বের হচ্ছ কেন? খাবার খেলে না তো দুপুরে? আলভি বলল, অফিস ক্যান্টিনে খেয়ে এসেছি, রাতে ফিরে আবার খাবো। মাহিদ আয়। দুই ভাই বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। মাহিদ বাইক নিয়ে আসে পার্কিং থেকে। তারপর বলে, ও নো, হেলমেট আনতে ভুলে গেছি, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি হেলমেট নিয়ে আসছি। বলেই বাইক থেকে নেমে পা বাড়াই হেলমেট নিয়ে আসার জন্য। তারপর আলভি বলল, এই শালা চাবি দে। মাহিদ বলল, এভাবে বলবে না ভাইয়া, এভাবে বললে মনে হয় গালি দিচ্ছ। আলভি বলল, তাহলে কিভাবে বলবো শালা? মাহিদের চোখ মুখ কেমন যেন হয়ে যায়। কি এক মুসিবত, বড় ভাই ডাকে শালা বলে, না করলেও বারবার শালা বলেই ডাকে। আবার জিজ্ঞেস করছে, তাহলে কি বলে ডাকবো শালা? তারপর মাহিদ বলল, কোনো কিছু বলারই দরকার নেই। আলভি বলল, মায়াকে ভাবি বলে ডাকবি আজকে থেকে। মাহিদের চোখ দুটো ছানা পড়া হয়ে যায়। অবাক স্বরে বলে, কেন? তারপর আলভি বলল, আমি তোর বড় ভাই, সেই হিসেবে মায়া তোর ভাবি। মায়াকে ভাবি বলে ডাকবি, তাহলে আমি তোকে আর শালা বলবো না। মাহিদ বলল, এটা কেমন কথা? মায়া আমার আপন বোন, আমি ওকে ভাবি বলে ডাকবো? অসম্ভব। আলভি বলল, তাহলে আমি তোকে শালা বলেই ডাকবো। মাহিদ বলল, এক মিনিট, তোমার হিসেবে তো ভুল আছে ভাইয়া। আলভি বলল, কি ভুল? মাহিদ বলল, মায়া আমার ছোট বোন, সেই হিসেবে সম্পর্কে আমি তোমার বড় মানে সম্বন্ধী। তুমি আমার ছোট বোনের হাজব্যান্ড, তুমি কোন আক্কেলে আমাকে শালা বলে ডাকো? আলভি বলল, বয়সে তুই আমার হাঁটুর সমান, তোকে আমি সম্বন্ধী বলে ডাকবো নাকি? তুই শালা আর শালাই থাকবি সারা জীবন। আর শালা হয়ে না থাকতে চাইলে মায়াকে ভাবি বলে ডাকবি। বেচারা ফেল করে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। এটা কোনো কথা? ছোট বোনকে ভাবি ডাকবে? কোনো কালেও না। তারপর মাহিদ বলল, হেলমেট নিয়ে আসছি। আলভি বলল, হেলমেট লাগবে না এখন, দূরে যাব না তো, সামনের রাস্তায় চালাবো, চাবি দে এখন। মাহিদ বলল, তুমি চালাতে পারো না তো, চলো আগে তোমাকে ভালোভাবে দেখাই, তারপর চালাবো। নিজের রুম থেকে বেরিয়ে বড় ভাইয়ের রুমে আসে মায়া। মান্তাসা খেলছে আর সানজিদা বসে বসে দেখছে। তারপর মায়া বলল, বেবি। মান্তাসা বলে, ফুপ্পি। তারপর মায়া আবার বলল, কি করছো বেবি? মান্তাসা বলে, তোমার কি চোখ কানা? মায়া বলল, কই না তো। মান্তাসা বলল, তাহলে দেখছো না আমি কি করি? মায়া বলল, ভুল হয়ে গেছে বেবি, সরি। তারপর মান্তাসা আবার বলে, কোথায় গেছিলে? মায়া বলল, রুমেই তো ছিলাম বেবি। মান্তাসা বলে, না ছিলে না, আমি গেছিলাম তোমার রুমে। মায়া বলল, তাহলে তখন বোধহয় ছাদে ছিলাম। মান্তাসা বলে, তারপর মান্তাসা আবার বলল, তোমার তো এখন পলা নেই, তাহলে আমার সাথে কেন খেলো না? শুধু লুকিয়ে লুকিয়ে থাকো। মায়া বলল, ও আমার বেবি, আমি কোথায় লুকিয়ে লুকিয়ে থাকি? মান্তাসা বলল, শুধু লুমে থাকো। বলেই মুখ ঘুরিয়ে নেই মান্তাসা। অভিমান করেছে ফুফির সাথে কয়েকদিন ধরে খেলতে না পেরে। মান্তাসার ফুলানো গাল দেখে শব্দ করে হেসে ওঠে সানজিদা। মায়া নিজেও হেসে ওঠে। মান্তাসার ফুলানো গাল দুটো টেনে বলে, ফুপ্পির উপর খুব অভিমান জমেছে না বেবি? চলো আজকে ফুপ্পি তোমার সাথে রাত পর্যন্ত খেলবে। তারপর মান্তাসা বলে, বাগানে হাঁটতে যাবো তাহলে? তারপর মায়া বলল, আচ্ছা চলো বেবি। সানজিদা বলে, মায়া এদিকে ঘুরো তো। মায়া সানজিদার দিকে ঘুরে তাকিয়ে বলে, কি হয়েছে ভাবি? সানজিদা বলে, তোমার ঠোঁটে কি হয়েছে? মায়ের স্মরণ হয় ছাদের ঘটনা। আমতা আমতা করে বলে, কই কিছু না তো। তারপর সানজিদা বলে, না কি যেন হয়েছে, ঠোঁটে এমন লাল হয়ে আছে কেন, আবার ফুলেও গেছে কেমন, কিছু কামড় টামড় দিয়েছিল কি? তারপর মায়া বলল, পিঁপড়া কামড় দিয়েছিল ছাদে যাওয়ার পর। বদলোকটা যেভাবে চেপে ধরেছিল ফুলবে না আবার, তখন আয়নায় দেখেছিল খুব একটা ফোলা ফোলা লাগেনি।
এখন কেমন যেন ফোলা ফোলা ফিল হচ্ছে। তবে গুরুত্ব দেয়নি মায়া, ভেবেছে প্রথমবার এমন হয়, এখনও এমন ফিল হচ্ছে। শয়তান, অসভ্য লোক সামনে পেলে এখন মাথা ফাটিয়ে দিত। তারপর মায়া বলল, আমি ওকে নিয়ে যাচ্ছি ভাবি। মায়া দ্রুত মান্তাসাকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সানজিদা মায়ের কথা বিশ্বাস করছে বলে মনে হয় না, কেমন সন্দেহের নজরে তাকিয়ে আছে মায়ের যাওয়ার পথে। মায়া কেমন যেন পালিয়ে গেল, কুস্ত গর্বর। হ্যাঁ, মায়া মান্তাসাকে কুলে নিয়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচে যেন। যাক, কারো সামনে পড়তে হয়নি আর। রাতের খাবার খেয়ে মায়া নিজের রুমে চলে গেছে। ড্রয়িং রুমে আছে শুধু আলভি, আলতাফ মাহমুদ, আহনাফ মাহমুদ আর মাহির। বাকি সবাই যার যার রুমে। ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে। আহনাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন, আর কতদিন আছো বাংলাদেশে? আলভি বলল, 3 সপ্তাহ। আহনাফ মাহমুদ আবার বলেন, তুমি সত্যি সত্যি মায়ের সাথে সংসার করবে? আলভি বলল, হ্যাঁ। আহনাফ মাহমুদ আবার বলেন, তাহলে জার্মানি ফিরে যাওয়ার আগে যেভাবে হোক মায়াকে মানাও তুমি। ও আমাদের কারো কোনো কথা শুনে না, আর শুনতেও চায় না। এভাবে আর কতদিন চলবে? তুমি একবার ফিরে গেলে কম করে হলেও 6 মাস বা 1 বছর আগে আর আসতে পারবে না। আলভি বলল, তা তো বটেই। আহনাফ মাহমুদ আবার বলেন, কদিন পর মায়ের রেজাল্ট বের হবে, ভার্সিটিতে যাওয়া আসা করবে আবার। ওর মনের মতো জেদ তৈরি হয়েছে এখন। রাগে যেদিন আবার ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। ওকে তোমার সাথে বিয়ে দিয়েছিলাম তোমার সাথে সংসার করার জন্যই। আগে যা হয়েছে হয়েছে, এখন সব কিছু ঠিক করে মিটমাট করে নাও। তুমিই পারবে ওকে বুঝাতে। তুমি তোমার দিক থেকে তোমার মতো করে বুঝাও ওকে। তোমার বলা আর আমাদের বলার মধ্যে অনেক পার্থক্য আছে। তোমার সাথে আমরা অন্যায় করেছিলাম, তাই তুমি তোমার দিকটা যেভাবে বুঝাতে পারবে আমরা কেউই সেভাবে বুঝাতে পারবো না। বুঝতে পেরেছো আমার কথা? আলভি বলল, হুম। আহনাফ মাহমুদ বলেন, যতদূর সম্ভব মায়াকে তোমার আগের পরিস্থিতি বুঝিয়ে মানাও। আলভি বলল, সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আলতাফ মাহমুদ হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু বললেন না। মাহির বাবার সাথে একমত। তারপর বলে, যে যার রুমে যাও। সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সবাই চলে গেলেও আলভি দাঁড়িয়ে রইল আগের মতোই। কিছুক্ষণ পর ধীর পায়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। নিজের রুমের দিকে না এগিয়ে মায়ের রুমের দিকে এগিয়ে যায়। দরজায় নক করে কয়েকবার। ভেতর থেকে মায়ের গলার স্বর ভেসে আসে। তারপর মায়া বলল, কে? কথা বলে না আলভি। আবার নক করে। মায়া আবার বলল, কে? কথা বলতে মুখে ব্যথা পাওয়া যায় নাকি? পরপর কয়েকবার নক করে। মায়া বিরক্ত হয়ে শোয়া থেকে উঠে দাঁড়ায়। নিশ্চয়ই মাহিদ এসেছে। মাহিদ মাঝে মধ্যে রাতে এসে ওর ডোরে নক করে, কথা বলে না। ঘুম ঘুম চোখে ডোর খুলে দিতেই দেখে সামনে তাল গাছের মতো লম্বা আলভি শটান দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ডোর লক করতে গেলেও লাভ হয় না। আলভি ডোর ঠেলে ভেতরে ঢুকে ডোর লক করে দেয়। মায়া তাড়াহুড়ো করে দূরে সরে যায়। আলভি ঘুরে দাঁড়ায় মায়ার দিকে। তো আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি সকলের কাছে ভালো লেগেছে। আর যারা আমাদের ভিডিওটি দেখেন সবাই প্লিজ ভিডিওতে একটা করে লাইক দিবেন। আপনারা লাইক দিলে আমরা বুঝতে পারি আপনারা কতজন আমাদের গল্পগুলো পড়েন আর কীরকম ভালোবাসা দিচ্ছেন।